সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। সকালে সূর্যাস্ত উঠে বেলা গড়িয়ে গেছে, তবুও বোঝার উপায় নেই রাত পেরিয়ে দিন হয়েছে। কারণ প্রায় উত্তর ও দক্ষিণ ফিনল্যান্ডে সাধারণত 4টি ঋতু থাকে। একটি স্বল্প গ্রীষ্ম, একটি মধ্য দৈর্ঘ্যের শরৎ, একটি দীর্ঘ শীত এবং একটি মধ্য দৈর্ঘ্যের বসন্ত। ফিনল্যান্ড দ্রাঘিমাংশের দিক থেকেও বেশ দীর্ঘ একটি দেশ, যা ফিনল্যান্ডের উপসাগর থেকে প্রায় আর্কটিক হাজার হ্রদের দেশ নামে পরিচিত। সবুজ অরণ্যে ঘেরা ইউরোপের সবচেয়ে উত্তরের দেশ ফিনল্যান্ড। ঘড়ির কাঁটায় টিকটিক আওয়াজ তুলে সেকেন্ড, মিনিট, ঘন্টা নিঃশব্দে অতিবাহিত হচ্ছে। তবু চিনির ঘুম ভাঙার হদিশ নেই। রাতের শহরের মাঝে অনুভূতির হৃদয়ে বইতে থাকা উত্তাল পাথাল জলোচ্ছ্বাসেরা ক্লান্ত হয়ে সেই যে ঘুমিয়েছে চিনি, এখনও ঘুমিয়ে আছে মেয়েটা। ঘুমের ঘোরে কিঞ্চিত নড়ে চড়ে ওঠে মেয়েটা। চিনি ঘুম ঘুম চোখে চোখ মিলতেই রুমের তীর্যক আলু রশ্মিতে চোখ ধাঁধিয়ে গেল। চিনি নিজের অবস্থান অবগত নয়। মুহূর্তেই লাফিয়ে বিছানা ছেড়ে উঠে বসে। এত সময় ঘুমানোর পর নিতান্তই শরীরটা ফুরফুরে মেজাজের লাগছে। শরীরের ক্লান্তির ছিটে ফোটাও নেই। চিনির অবস্থানের কথা মস্তিষ্কে হানা দিতেই কিছুটা চমকে উঠল চিনি। চোখ বোলাতেই নির্ণয় রুমে নিজেকে আবিষ্কার করলো। আমি তো বাইকে ছিলাম, তাহলে রুমে কি করে এলাম? হঠাৎ করেই মাঝরাতের দৃশ্যগুলো ঝাপসা চোখের সামনে এসে দাঁড়ালো। বাইকে কতটাই না কাছে ছিল নির্ণয় এবং চিনি, কিঞ্চিত পরিমাণ দূরত্ব তাদের মধ্যে অবশিষ্ট ছিল না। একজন আরেকজনের জন্য সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেপ্তে ছিল। ভুলে গেছিল তাদের সম্পর্কের নাম, ভুলে গেছিল দিন দুনিয়ার পরিস্থিতি। চিনির খুব বেশি মনে নেই বাইকে ওঠার পর নির্ণয়ের কাছে থাকা দরুন এবং ক্লান্ত শরীরে নেমে কখন যে নির্ণয়কে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে তার ঠিক মনে নেই। সেই সব ভেবেই চিনি নিজের অজান্তেই মুচকি মুচকি হাসছে। লজ্জা জর্জরিত হয়ে রক্তিম হয়েছে মুখের অবয়ব। হঠাৎ এক ভাবান্তরের মাঝে চিনি বিড়বিড় করেই বলল, আজকাল আপনার কাছে আসা বড্ড পোড়াচ্ছে আমায়। কেনই বা আপনাকে সহজভাবে নিতে পারছি না আমি? আমার মস্তিষ্কে যা ঘুরপাক খাচ্ছে এবং আপনি যা বোঝাতে চাচ্ছেন, এগুলো সবটাও নাকি সত্যি? আপনি কি সত্যিকারের ভালোবাসার বহর সাজিয়ে আমার নিকট আসতে চাইছেন, নাকি সবটাই আপনার নিখুঁত অভিনয়? আমার কাছে নিজেকে যেভাবে মেলে ধরছেন, সত্যি কি এটা আপনি? নির্জীবতা ছাপিয়ে নিজের উষ্ণ হৃদয়টাকে যার হাতে নির্বিঘ্নে তুলে দেব আমি? তবুও অজ্ঞাত এই নিছক প্রশ্নগুলো রয়েই গেল চিনির মন মস্তিষ্ক জুড়ে। এত সব অজ্ঞাত প্রশ্নগুলো ঘুরছে চিনির সরল মস্তিষ্কে। চিনি ভাবলো আপাতত এক্ষুনি নির্ণয় ভাই রুম থেকে বের হওয়া উচিত। কখন আবার নির্ণয় ভাই সামনে এসে উপস্থিত হয় কে জানে। চিনি তড়িঘড়ি করে বিছানা থেকে যখন নামতেই যাবে ঠিক তখন হাতের সঙ্গে কিছু একটা স্পর্শ লাগে। তৎক্ষণাৎ চিনি উদ্বিগ্ন হয়ে পাশে ফিরে তাকালো হাতের সঙ্গে কী লেগেছে দেখার জন্য। সেটিকে তাকাতেই চোখের সামনে চেনা পরিচিত কিছু একটা স্পষ্ট হলো। চিনি এক পলকে তাকিয়ে আছে বস্তুটার উপর। চিনির চোখের কোণে বহুল আতঙ্কের ছাপ। গাঢ় কালো পক্ষী যুগল কিছু একটা দর্শন পেতে হাত বাড়িয়ে সেই বস্তুটি স্পর্শ করলো। চিনি ভয়ে ভয়ে মনের ভেতর কিছুটা সাহস জুগিয়ে ধীরে ধীরে বক্সটা ওপেন করতে বেরিয়ে এলো একটা দামি মোবাইল ফোন। মুহূর্তে চিনি ঠোঁট দুটো আপনা আপনি হাঁ হয়ে গেছে। হাত কিছুটা তীর করে কাঁপছে। ভূমিকম্পের মতো দ্রুত গতিতে চিনি মোবাইল সহ পুরো বক্সটা বিছানায় ফেলে দিল নির্ণয়ের ভয়। নির্ণয় যদি ঘুণাক্ষরেও টের পায় চিনির হাতে ফোন রয়েছে, তাহলে দ্য গ্রেস অফ হেভেনে কুরুক্ষেত্র দমকা হাওয়া বয়ে যাবে। চিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। ভয়ে সমস্ত শরীর কাঁপছে। চিনি ভয়ের চোটে বার কয়েক বিড়বিড় করে বলছে, এই ফোন আমি নিয়ে আসিনি নির্ণয় ভাই। আমি জানি না এই ফোন কোথায় থেকে আমার কাছে এলো। আমি জানি না, সত্যিই আমি জানি না। বোকা চিনি সবসময় নিজের প্রতি বিন্দু পরিমাণ আত্মবিশ্বাসী রাখে না, বেচারি। এভাবেই একভাবে কথা ওড়াচ্ছে ভয়ের চোটে। নিঃশব্দে পেরিয়ে আসে শীতল হৃদয় থেকে। হঠাৎ চিনির অটল সমুদ্রের ন্যায় ভাসা ভাসা চোখ দুটো সে মোবাইল বক্স থেকে বেরিয়ে আসা চিরকুটের দিকে নজর গেল। চিরকুটে নজর পড়তেই চিনি কপাল কুঁচকে মনের মাঝে এক সমুদ্র সাহস নিয়ে কয়েক পা এগিয়ে গিয়ে সে চিরকুটে হাত বাড়ালো। চিরকুট হাতে নিতেই 8 বছর আগের পুরনো কিছু হ্যান্ডরাইটিং সামনে ভেসে উঠল। গুড মর্নিং ফিউচার।
পুরো বাক্য সম্পূর্ণ করতে আতঙ্ক ভরা মুখশ্রী মুহূর্তে নিজের রং বদলে নিল। ঠোঁটের কোণ এক অমায়িক হাসি প্রতিফলিত হলো, কারণ চিনির আর বুঝতে দেরি নেই চিরকুটটিকে লিখেছে। চিনি ফের চিরকুটে লেখা অংশে মনোযোগ দিল। মোবাইলটা একান্তই তোর জন্য। আমি চাই না আমার জান একটা মোবাইলের একাকিত্ব ফিল করুক। এখন যত খুশি হচ্ছে মোবাইল দিয়ে পিক তুলতে পারিস। এতটুকু ফ্রিডম আমার জান আমার থেকে পেতেই পারে। এটুকু পরে চিনি খুশিতে আনন্দে আত্মহারা হয়ে উঠল। হৃদয়টা তার চিরকুট পাশে রেখে মোবাইল ফোনটা হাতে তুলে নিল। মোবাইল হাতে নিয়ে নেড়ে চেড়ে বারংবার দেখছে। ফোনটা যথেষ্ট দামি। এত দামি ফোন কখনো অহনা কুঞ্জ চৌধুরী চিনিকে ব্যবহার করতে দেয়নি। অহনা কুঞ্জ চৌধুরী দামি জিনিসপত্র নিয়ে কখনোই সোহাব করা পছন্দ করে না। তাই তো এমপির মেয়ে হওয়ার সত্ত্বেও এইসব থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করত। চিনি তো মহা খুশি এত দামি ফোন হাতে পেয়ে। বার কয়েক ক্যামেরা চেক করছে। এরপর কল লিস্ট যাওয়ার পর কিছু একটা ভেবে মায়ের নাম্বার তুলে ডায়াল করার প্রচেষ্টা করার সঙ্গে সঙ্গে নির্ণয় নাম্বারটি কল লিস্টে চলে আসছে বারংবার। চিনি বিস্ময়কর চোখে ফোনের দিকে তাকিয়ে থেকে চিরকুটের বাকি অংশ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে চিরকুট হাতে নিল। ওভার চালক হওয়ার প্রয়োজন নেই জান। এই ফোন থেকে কোথাও কল করা যাবে না, এখন তো আমি ব্যতীত। হ্যাঁ, তবে এই ফোনে কল আসতে পারে যদি নাম্বারটা আমি বিহীন অন্য কারো জানা থাকে। আমার ফোনের নাম্বার আমি ব্যতীত আর কে বা জানবে। টেক কেয়ার জান। আমার আশব্দে নিজের যত্ন নিস প্লিজ। পুরো চিরকুটটা পড়ার পর চিনি মুখ গোমরা করেই বলল, বেত্তমিস। চিনি নিজের অজান্তেই কথাটা বলেই নিজেই হকচকিয়ে তাকিয়ে আশেপাশে দেখলো কেউ শুনছে কিনা। তারপর বলল, জানে বাঁচা বেঁচে গেছি আজ। ভাগ্যিস কেউ শোনেনি। আমার বই গেছে ওনার ফোন ব্যবহার করতে। ফোন দিয়েছে ঠিকই, কিন্তু কি এমন করে দিয়েছে কাউকে কলই করা যাবে না, শুধু ওনাকে ছাড়া। আমি চাই না ওনার এমন ফোন। কাল নিশ্চয়ই মিঠি আপু আসবে। কাল তো আমার বার্থডে। কিছুতেই কালকে আপু আমার কাছে না এসে পারবে না। আপু এলে ওনার থেকে অনেক দূরে চলে যাব আমি। কাল মাম্মামও ঠিক আমার সঙ্গে যোগাযোগ করবে। কিছুতেই আমার সঙ্গে মাম্মাম কাল যোগাযোগ না করে থাকতেই পারবে না। চিনি এসব বলতে বলতে পেছনে ফিরতেই হকচকিয়ে দু কদম পিছিয়ে গিয়ে আলতো করে বুকে ফু দিল। চিনির সামনে এখন দাজি উপস্থিত। পিছনে ঘুরেই হঠাৎ দাজিকে দেখে ভয় পেয়ে গেছে চিনি। প্রথম দিন নিনার অন্ধকার রুমে দাজির কালো চোখগুলো নীলবর্ণ ঝিলিক দিতে দেখে যেমন ভয় পেয়েছিল, তবে এখন আর দাজিকে দেখে তেমন ভয় পায় না চিনি, বরঞ্চ বড্ড বেশি আদরে লাগে চিনির কাছে। চিনি দাজির দিকে তাকিয়ে ভাবল, এত সময় যা বলেছি সব শুনে নেয়নি তো নির্ণয় ভাইয়ের প্রাণী। যদি নির্ণয় ভাই আসলে বলে দেয় আমি তাকে বদতামিজ বলেছি, নির্ণয় ভাই তো এই প্রাণীর সব কথা বোঝে। মুহূর্তেই চিনির মস্তিষ্ক নির্ণয়ের চিন্তায় হানা দিল। আচ্ছা, নির্ণয় ভাই কি সত্যি সত্যি বাসায় কি? কিন্তু কোথায় গেছে আমাকে রেখে? মুহূর্তেই পুরো দুনিয়ার চিন্তা হামলে পড়ল চিনির মাথায়। যাকে নিয়ে এত ভয় আতঙ্ক তার কথাই সে ভাবছে। ভেতরের শঙ্কাকে পাছে হটিয়ে দুশ্চিন্তারা ভর করল অযাচিত মস্তিষ্কে। বিভ্রান্তি আর অস্থিরতায় মস্তিষ্ক নিশ্চল। নির্ণয় কোথায় গেছে, কেন গেছে? অন্তহীন ভাবনায় পিলে চমকে গেল চিনি। নির্ণয় ভাইকে নিয়ে এত কেন ভাবছে? নির্ণয় ভাইয়ের যেখানে ইচ্ছা সেখানে যাক, তাতে চিনির কি? তাই অহেতুক ভয় না পেয়ে এগিয়ে গেল সামনের দিকে। সাহসা চারিদিকে একবার সতর্ক নজর বুলিয়ে সোজা আরও কিছুটা এগিয়ে যায় ডাজির সামনে। কিন্তু সেখানেই ঘটল আসল বিপত্তি। চিনিকে কাছে আসতে দেখে ডাজি শব্দ করে উঠল। চিনি শুষ্ক একটা ঢোক গিলে হাস্যোজ্জ্বল মুখে হাঁটু গেড়ে বসে পড়ল ডাজির সামনে। অতঃপর হাসি দিয়ে ডাজির উদ্দেশ্যে বলল, আমি নির্ণয় ভাইয়াকে যা বলেছি তুমি কি তা শুনেছো? চিনির বরাবরই বাচ্চা সুলভ আচার আচরণ প্রতিফলিত হয়। ডাজি নিশ্চুপ নিষ্পলক চিনির দিকে তাকিয়ে আছে। ডাজি চুপ করে আছে দেখে চিনির কিছুটা মন খারাপ হলো। সেদিন বেশ ভালো ভাব হয়েছিল তাদের, তবে আজ কেন ডাজি কথা বলছে না? তুমি কি আমার আমার পছন্দ করো না? আমি দেখতে খুব পচা। সেদিন তো বেশ আমার সঙ্গে কথা বলে, তাহলে আজ কেন কথা বলছো না? ডাজি এখনো পূর্বের ন্যায় চুপ করে দাঁড়িয়ে আছে। চিনির সঙ্গে কথা বলছে না। নির্ণয় রুমে পিনপতন নীরবতা বিরাজ করছে। ডাজিকে কথা বলতে না দেখে চিনিও অসহায় মুখ করে নিষ্পলক ডাজির দিকে তাকিয়ে আছে। কিছু সময় এভাবে অতিবাহিত হওয়ার পর চিনি কিছু একটা ভেবে ডাজির আরেকটু নিকট গিয়ে ডাজির মাথায় হাত বুলিয়ে ঠোঁট উল্টেই বলল,
তুমি কি নিলয় ভাইয়ের ভয়ে আমার সঙ্গে কথা বলছো না? চিনির প্রশ্ন ছুটতে দেরি, কিন্তু ড্যাজি চিনির আদুরে স্পর্শ পেয়ে সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে সায় দিল। তৎক্ষণাৎ চিনি অবাক হয়ে বলল, বজ্জাত বেত্তমিজ হিংসুটে মানুষ একটা! কি করে পারলো আমার থেকে তোমাকে দূরে রাখতে? তোমার মতো কিউট প্রাণীকে কিছুতেই দূরে রাখা যায় বলো? চিনির মুখে এইরূপ কথা শুনে ড্যাজি যেন বড্ড বেশি আশকারা পেল। মুহূর্তেই চিনির মতো হাঁটু কেটে বসে দুঃখ ভরা মুখ চিনির দিকে এগিয়ে দিল। চিনি ড্যাজিকে আরও বেশি আদর করতে শুরু করলো। এর মাঝেই ড্যাজি নিজের বাসায় কিছু বলার প্রচেষ্টা করলো, কিন্তু কিছুতেই ড্যাজির বলার ধরন আয়ত্ত করতে পারল না চিনি। অতঃপর অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর চিনির অযান্ত্রিক মস্তিষ্ক কিছু একটা আন্দাজ করেই বলে উঠল, আমাকে দেখে রাখার জন্য নিলয় ভাই তোমাকে আমার রুমে রেখে গেছে? তৎক্ষণাৎ প্রফুল্ল চেহারায় ড্যাজি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। চিনি ভাবলেশহীন হয়ে তাচ্ছিল্যে মনে অন্তরালেই বলল, সামান্য একটা প্রাণী আমায় কি পাহারা দেবে? আল্লাহ না করুন আমার যদি কিছু হয় তখন। নিলয় ভাই যদি সত্যিই আমার কেয়ার করতো তাহলে আমার মাম্মামের মতো 10-15 বল বাহুল্য পালোয়ান রাখতো, তাহলেই না বুঝতাম উনি আমার কেয়ার করে। কিন্তু তা না করে একটা অবলা প্রাণী রেখে গেছে আমাকে দেখে রাখার জন্য। আদৌ চিনি জানে চিনি যাকে নিষ্পাপ অবলা প্রাণী ভাবে সে আসলে কতটা ডেঞ্জারাস এবং কতটা হিংস্র, নিষ্ঠুর, পাষাণ, হৃদয়হীন, যে একাই কয়েক মিনিটের মাঝে কয়েকজন মানুষকে ছিঁড়ে খুঁড়ে খেতে পারে। শুধু চিনির কাছেই হিংস্র প্রাণীটা বোকা সেজে থাকে, যাতে সকলেই ড্যাজের আসল রূপ সম্পর্কে অবগত। চিনির কেন যেন কিছুই ভালো লাগছে না, বড্ড বেশি একা লাগছে। এক প্রকার আশাহত হয়ে অন্তর্মুখী নিজের দুর্বিষহ মনের প্রতি নিজেই অবগত নয়। চিনি ড্যাজিকে উদ্দেশ্য করে বলল, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসছি। চিনির পরনে রাতের পোশাক, এগুলো পরে তো আর সকলের সামনে যাওয়া যাবে না। তাছাড়া নির্ণয় কোথায়, কেন গেছে সেগুলো জানার জন্য মন উসখুস করছে তার। কথাগুলো বলেই ফ্রেশ হতে চলে গেল। কিছু সময়ের মধ্যে চিনি ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। রাতের পোশাকগুলো চেঞ্জ করে এসে মুচকি হেসে ড্যাজির উদ্দেশ্যে বলল, চলো নিচে যাই, প্রচন্ড ক্ষুধা পেয়েছে। নিচে গিয়ে সকলের সঙ্গে ব্রেকফাস্ট করি। ড্যাজি সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে না বলল। চিনি ভাবল, নিরীহ প্রাণী হয়তো নিচে এত কোলাহলযুক্ত পরিবেশে যেতে চায় না। তাই চিনি একাই দরজার দিকে অগ্রসর হতেই পিছন থেকে ড্যাজি ওড়না কামড়ে ধরল। পিছনের দিকে কিছু পাথা পেতেই চিনি দাঁড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ পিছনে তাকিয়ে ড্যাজি চিনির ওড়না আঁকড়ে আছে। চিনি জিজ্ঞাসার দৃষ্টিতে তাকাতেই ড্যাজি কিছু বুঝালো। চিনি ড্যাজির ভাষা বুঝতেই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। চিনি কৌতূহলী কণ্ঠে বলল, নিলয় ভাই আমাকে রুম থেকে বের হতে নিষেধ করেছে? ড্যাজি হাসূচক মাথা নাড়ে। চিনি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমি যাবো আর আসবো, প্রমিস। চিনির আকুতি ভরা কণ্ঠে ড্যাজির খুব মায়া হলো। তাছাড়া ড্যাজি পছন্দের মধ্যে চিনি একজন। চিনিকে বড্ড বেশি পছন্দ করে ড্যাজি। শুধু নির্ণয়ের ভয়ে চিনির আগে পিছে ঘেঁচতে পারে না। চিনির কথায় ড্যাজি ওড়না ছেড়ে দিতেই দেখে চিনি খিলখিল করে হেসে দিল। অতঃপর ড্যাজির মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হলো। চিনি নিচে নেমে জানালার দিক থেকে বাহিরে চোখ বুলিয়ে আসতেই সময়ের গতি নিয়ে মনের মধ্যে সন্দেহ গেঁথে বসল। আজ সকালে পরিবেশটা ভিন্ন রকম, কেউ খাবার টেবিলে নেই। পর্দা টেনে একটু আগেই মিলিয়ে গেল সকালের শেষ প্রহরের নিয়ম করেই আলোক রশ্মিটুকু দেখা যাচ্ছে। কোথাও কারো দেখা মিলল না। নুসরাতকেও আজ দেখা যাচ্ছে না। চিনির কেমন জানি নিঃসঙ্গতা অনুভব হচ্ছে। চিনি নিজের চিন্তা ভাবনাকে এক সাইডে রেখে সকালটা প্রশান্তি এবং আনন্দময় করার জন্য দস্যিপনায় লেগে পড়ল। চিনি উষ্ণ শীতলতার মাঝে এক কাপ ধোঁয়া ওড়ানো কফি উপভোগ করার জন্য কিচেন রুম থেকে ধোঁয়া ওড়ানো কফি নিয়ে বের হয়ে ডিভানে বসে পড়ল। পাশেই অডিও স্টোর সিস্টেম বাদ্যযন্ত্র থেকে গান সিলেক্ট করে নিল। মনে আনন্দ ধোঁয়া ওড়ানো কফির সঙ্গে গান অনুভব করতে শুরু করলো। গান শুনতে শুনতে চিনি ছোট মস্তিষ্কে নির্ণয়ের মতো হিংস্র, নিষ্ঠুর, বেপরোয়া, নির্দয় মানুষটার আরাধনা বয়ে চলেছে। কিছুতেই নির্ণয়ের কাছ থেকে নিজেকে দূরে ঠেলে দিতে পারছে না। বারংবার সে নিষ্ঠুরতম মানুষটার চেহারা ভেসে আসছে। চিনি উত্তেজিত হয়ে গানটা বন্ধ করে দিল। নিজের প্রতি নিজেই বিরক্ত হয়ে উঠেছে। অতঃপর ঠান্ডা হওয়া কফিটা সেখানে রেখে বিরক্ত হয়ে উঠেই 2 কদম চলে যাওয়ার পথে মনে হলো পায়ের স্লিপার খুলে রেখে পা তুলে আরাম করে বসেছিল ডিভানে।
এখন বেভুলো হয়ে এই ঠান্ডা ফ্লোরের মাঝে খালি পায়ে চলে যাচ্ছিল। চিনি দীর্ঘশ্বাস ছেড়ে আবারও এগিয়ে এসে স্লিপারগুলো পায়ে করতেই নির্ণয় করা কেয়ারিংগুলো চোখে ভেসে উঠল। কী করে সবসময় চিনিকে আগলে রেখেছে, কখনো খালি পায়ে থাকতে দেয়নি। যেখানে চিনি ছোট থেকে ঠান্ডার সমস্যা আছে, সেখানে ফিনল্যান্ডের মতো শহরে একবারের জন্য জ্বর সর্দি কাশি কিছুই পোহাতে হয়নি। সম্পূর্ণটাই নির্ণয়ের জন্য, তা কখনোই চিনি অস্বীকার করতে পারবে না। চিনির সচেতন মস্তিষ্ক আবারও হুঁশিয়ার করে মনে করিয়ে দিল। চিনির নিছক হৃদয় আবারও নির্ণয়ের ভাবনায় বিভোর। চিনি চলে যেতে যেতে বিড়বিড় করেই বলল, আমার মন মস্তিষ্ক আমার হয়ে নির্ণয় ভাইয়ের কেন গুণগান করছে? আচমকা জিয়াং চিনির সামনে এসে দাঁত কেলিয়ে বলল, কে কার গুণগান করে চিনচিন? হঠাৎ করে জিয়াংকে সামনে দেখে চিনি কিছুটা ভাবাচাকা খেয়ে গেছে। ভয়ের সঙ্গে সঙ্গেই নিজের হাত নিজে খামচে ধরল। বার কয়েক ঢোক গেলে মৃদু স্বরে উচ্চারণ করে, জিয়াং ভাইয়া। চিনির মুখ থেকে ভাইয়া ডাক শুনে জিয়াং বিড়বিড় করে বলল, সূর্য আজ কোন দিকে উঠেছে? চিনি আমায় ভাই ডাকলো, তার মানে আমি নিরাপদ পদে আছি। যাক, বাঁচা গেল। কোথায় যাওয়া হচ্ছে চিনচিন? কোথাও না। কথাটা সম্পূর্ণ করে আর চোখে জিয়াংয়ের দিকে তাকালো। মনে মনে ভাবলো জিয়াং ভাই থেকে জিজ্ঞেস করব নির্ণয় ভাই কোথায় গেছে, কিন্তু কি করে, তা কেন যেন জিজ্ঞেস করতে লজ্জা লাগছে। কিছু সময় আকাশ পাতাল ভাবতেই জিয়াংয়ের দিকেই প্রশ্ন ছুড়ল, তিনাকে দেখতে পারছি না কেন? তিনা আদনানের সঙ্গে গেছে। চিনির মূল উদ্দেশ্য হলো নির্ণয় কোথায় আছে, কখন আসবে এইসব জানা। চিনি মনে আরেকটু সাহস জুগিয়ে দ্বিতীয়বার প্রশ্ন ছুড়ল, আদনান কোথায় গেছে? ওই বদের হাড্ডি এসসির সঙ্গে গেছে। এতবার বললাম আমায় নিয়ে যেতে, কিন্তু কখন চলে গেল এটাই টের পেলাম না। সকলেই একসঙ্গে কোথায় গেছে? এসসির কোম্পানির ইম্পর্টেন্ট কনফারেন্স মিটিং রয়েছে, সেখানে গেছে। জিয়াংয়ের কথাটা সম্পূর্ণ হতেই চিনিও কথাটা একবার আওড়ায়। কনফারেন্স? কনফারেন্স মানে? আজকে অ্যান্সির কোম্পানির কনফারেন্স এবং সিক্রেট মিটিং রয়েছে, যার জন্য এতদিন অ্যান্সির এত তোড়জোড় চলছিল। এখানে ফিনল্যান্ডের বড় বড় কোম্পানি ওনার, বড় বড় শেয়ার হোল্ডার এবং মিডিয়া উপস্থিত থাকবে। এর উদ্যোক্তার মূল উৎস নির্ণয় নিজেই, কারণ পুরো অ্যান্সি গ্রুপ অফ মোহনা কমপ্লেক্স কোম্পানিটা অ্যান্সি নিজেই পরিচালনা করছে। শুধু প্রবলেম ক্রিয়েট করছে অ্যান্সি কোম্পানির কিছু শেয়ার হোল্ডার। ওরা চাইছে কোনো না কোনোভাবে নির্ণয়ের কোম্পানির মাঝে প্রবলেম তৈরি করতে। কোম্পানির লস প্রজেক্ট চলে গেলে সন্ধিতে মাঝখান থেকে লাভবান হবে স্বয়ং বিপক্ষ দল এবং শেয়ার হোল্ডাররা। এদের জন্য কোম্পানির সিক্রেট টপিক আজ কোম্পানিতে তুলে ধরবে। চিনি মনোযোগ দিয়ে জিয়াংয়ের কথাগুলো শুনল, অতঃপর কিছু ভেবে বলল, নির্ণয় ভাইয়ার তো অনেক টাকা, না মানে বড় বাবার তো অনেক টাকা আছে শুনেছি। যেহেতু শেয়ার হোল্ডার সমস্যা তৈরি করছে, তাহলে তাদের থেকে শেয়ার কিনে ফেলা উচিত। এটা যদি করার উপায় থাকতো তাহলে অ্যান্সি অনেক আগেই করে ফেলতো। 8 বছর আগে অ্যান্সির বাবার সঙ্গে আর কিছু জিনিস উধাও হয়ে গেছে। অ্যান্সি গ্রুপ অফ মোহনা কমপ্লেক্স কোম্পানির সকল ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, ডাটা ওয়েল, এমনকি অ্যান্সি বাবা সম্পূর্ণ কোম্পানি ছোটোবেলায় নির্ণয়ের নামে করে দিয়েছে। সেই লিগেল উইল সহ ল্যাপটপ, সেই ল্যাপটপের মধ্যেই সব কিছু রয়েছে। জিয়াংয়ের কথা শুনে চিনি বিস্ময়কর চোখে উদ্গ্রীব হয়ে বলল, সেই ল্যাপটপ এখন কোথায়? কিছুদিন পূর্বে শুনেছিলাম কোনো বড় মাফিয়ার কাছে কেউ একজন সেই ল্যাপটপ বিক্রি করে দিয়েছে, কিন্তু আমরা সেই মাফিয়ার কাছে পৌঁছাতে পৌঁছাতে যে ল্যাপটপ বিক্রি করেছে সে ডিল ক্যান্সেল করে ল্যাপটপ নিয়েছে। তবে এদিকে নিয়ে আমরা নিশ্চিন্ত, অ্যান্সির ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ল্যাপটপের ডাটা ট্রান্সফার করা পসিবল না। তবে কোনো দক্ষ হ্যাকার পারবে কি না আমরা এখনও নিশ্চিত নই। জিয়াংয়ের কথায় চিনি যেন চুপসে গেল। নির্ণয় ভাইয়ের মতো মানুষের শত্রু আছে? কে হতে পারে সে? আদৌ বিশ্বাস করা যায় নির্ণয় ভাইয়ের মতো ভয়ঙ্কর মানুষের সঙ্গে কেউ পাঙ্গা নিবে? তাহলে সে কতটা ভয়ঙ্কর হতে পারে? পর মুহূর্তেই কিছু একটা ভেবে প্রশ্ন ছড়ে জিয়াংয়ের উদ্দেশ্যে, আপনি যাবেন না সেই কনফারেন্সে? হ্যাঁ, যাবো তো কিছু সময়ের মধ্যেই। আমাকে নিয়ে যাবেন? অফকোর্স, তোমায় নিয়েই যাব। সবাই মিলে নির্ণয়কে সারপ্রাইজ দিব। নির্ণয় তোমাকে দেখলে অনেক খুশি হবে। নির্ণয় ভাই আমাকে দেখে খুশি হবে? বিশ্বাস হচ্ছে না তোমার? তুমি আমার কথা মিলিয়ে নিও, অ্যান্সি তোমায় দেখে অনেক হ্যাপি হবে। চিনি মনে মনে ভাবল, সত্যি নির্ণয় ভাই তাকে দেখে খুশি হবে?
এটা আদৌ সম্ভব? জিয়াং চিনিকে কিছু ভাবতে দেখে চোখের সামনে তুড়ি বাজিয়ে চিনির দৃষ্টি আকর্ষণ করেই বলে, যাও অ্যান্সির পছন্দ মতো রেডি হয়ে এসো ফটাফট। হাতে একদম টাইম নেই। কনফারেন্স শুরু হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই। সেখানে অনেক অনেক মানুষ উপস্থিত থাকবে। জিয়াংয়ের এমন কথায় চিনি কিছুটা লজ্জা পেল। মাথা লইয়ে রুমে যেতেই নিবে, এর মধ্যেই নুসরাত সামনে এসে সন্দেহ চোখে ওদের দিকে তাকিয়ে আছে। নুসরাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চিনি বলল, এভাবে কি দেখছিস? তোরা আমায় রেখে কি কথা বলছিস? চল যেতে যেতে বলছি, রেডি হতে হবে, হাতে একদমই টাইম নেই। পিছন থেকে জিয়াং নুসরাতের উদ্দেশ্যে বলল, নুসরাত, তুমি আজ আমার জন্য সাজো প্লিজ। আমি তোমাকে দেখার জন্য উতলা। আপনার জন্য শাস্তি আমার বইই গেছে। কথাটা বলেই চিনির হাত ধরে তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করল নুসরাত। এনসি গ্রুপ অফ মোহনা কমপ্লেক্স। চিনি নুসরাত জিয়াং পার্কিং অবধি যাওয়ার সুযোগ নেই। এনসি গ্রুপ অফ মোহনা কমপ্লেক্সে কত শত মানুষের ভিড়, যার দরুন গাড়ি আর ভেতরে প্রবেশ করতে পারছে না। চিনি গাড়ি থেকে থাই গ্লাস ওপেন করে বাইরের পরিস্থিতি দেখে কিছুটা হতবিহব্বল হয়ে আছে। বিজনেস কনফারেন্সে তো এত ভিড় হওয়ার কথা নয়। এমন ভিড় চিনি শুধু বাইক রাইডিং কিংবা কার রাইডিংয়ে দেখেছে। চিনি দেখা দেখি নুসরাত উকি মারছে সেই দিকে। হঠাৎ চিনির মুখ ফসকে কিছু প্রশ্ন বের হয়ে গেল। অফিস কনফারেন্সে এত ভিড় কেন জিয়াং ভাই? এই গার্ল এবং বয় অ্যান্সির ক্রেজি ফ্যান। যেখানে হাইট করা রেসিংয়ের তথ্য বের করে রেসিং প্লেসে পৌঁছে যায়। আর আজ অ্যান্সি এখানে কনফারেন্স করবে এটা তো অ্যানাউন্স করা ছিল। তাহলে ওরা কি করে না এসে পারবে অ্যান্সিকে এক নজর দেখার জন্য? কথাগুলো বলেই জিয়াং গাড়ি থেকে নেমে গেল। জিয়াংয়ের দেখা দেখে চিনি আর নুসরাতও নেমে পড়ল। নুসরাত আজ ডার্ক ব্লু লং কুর্তি পরেছে, বেশ সুন্দর লাগছে নুসরাতকে। তাই জিয়াং সুযোগ পেলেই নুসরাতকে আর চোখে দেখছে। চিনি আজ চেরি রেড কালারের গাউন পরেছে, কোমর অব্দি সিল্কি চুলগুলো ছেড়ে দেওয়া, কানে বড় বড় ঝুমকোগুলো ঝিরিঝিরি শীতল বাতাসে দোল খেয়ে ঝুনঝুন শব্দ হচ্ছে। মুখে সামান্য প্রসাধনী ছোঁয়াচ করা, এতে যেন চিনিকে অপসরা লাগছে। এমন মনে হচ্ছে আকাশ থেকে জলজ্যান্ত এক বুড়ি নেমে এসেছে ধরণীতে। গাড়ি থেকে নামতেই সকলের চোখ চিনির দিকে। জিয়াংয়ের সঙ্গে ভেতরে প্রবেশ করতেই সকলের চোখ এখনও চিনির মাঝে আটকে আছে। এর মাঝেই জিয়াং চিনি আর নুসরাতের উদ্দেশ্যে বলল, অ্যান্সি এখন অনেক বিজি, সব কিছু প্রস্তুতিও নিচ্ছে মনে হয়। আমি আদনানের সঙ্গে দেখা করে আসছি, তোমরা এখানেই অপেক্ষা করো। জিয়াংয়ের কথায় চিনি আর নুসরাত সম্মতি দিতেই জিয়াং চলে গেল। তৎক্ষণাৎ নুসরাত বলল, চিনি দেখ, ওই ফরেনার মেয়েগুলো আমাদেরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। মনে হয় কাছে পেলে আমাদেরকে চিবিয়ে খেয়ে ফেলবে। চিনিও কিছুক্ষণ ধরে ব্যাপারগুলো লক্ষ্য করছে। মেয়েগুলো কেমন করে যেন তাকিয়ে আছে এবং পোশাকের কি ছিঁড়ে। চিনি আনমনেই বলে উঠল, এই মেয়েগুলোকে তো সেদিন পার্কে দেখেছিলাম। ঠিক বলেছিস, এই মেয়েগুলো তো সেই মেয়ে। বাই চান্স মেয়েগুলো তোকে দেখে জেলাস হচ্ছে না তো? আমি কি করেছি? আমাকে নিয়ে কেন জেলাস হবে? তুই ভুলে গেছিস নির্ণয় ভাই ভরা পার্কে সকলের সামনে তোকে পাজা কোলে তুলে নিয়েছিল, যেমন করে নায়ক নায়িকাকে কোলে তুলে নেয় ঠিক তেমন করে। সবাই তো আর জানে না তুই নির্ণয় ভাইয়ার বোন। নিশ্চয়ই নির্ণয় ভাইয়ার ক্রেজি ফ্রেন্ডটা তোকে কি না কি ভাবছে। কথাগুলো বলেই নুসরাত হাসছে। চিনি ভাবতে লাগলো নুসরাত ভুল কিছু বলেনি। নুসরাতের কথায় যথেষ্ট যুক্তি রয়েছে। চিনির ভাবনার মাঝেই নুসরাত উত্তেজিত হয়ে বলল, চিনি দেখ দেখ, ওই ব্ল্যাক ড্রেস পরিহিত মেয়েটা তোর দিকে কিভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে সত্যি সত্যি খেয়ে ফেলবে। বললেই হলো আমাকে খেয়ে ফেলবে? আমাকে খেয়ে ফেলা এত সোজা নাকি? তাহলে আমি নির্ণয় ভাই আছে কি করতে আমার? এটা তো সেই সাইকো মেয়েটা যে নির্ণয় ভাইয়ের জন্য সুসাইড করতে চেষ্টা করেছিল। ইনি তো সেদিন আমায় এই মেয়ের কথাই বলেছে। কি ডেঞ্জারাস মেয়ে ভাবা যায়। এই সাইকো মেয়ের থেকে দূরে থাকাই ভালো, নয়তো নির্ণয় ভাইয়ার চক্করে কখন জানি আমাদেরই মেরে দেয়। চিনি নুসরাত কিছু সময় এইসব নিয়ে বেশ মজা করলো। নুসরাত কথা বলতে বলতে হঠাৎ করে চিনির পেছনের দিকে নজর গেল। টিনা কিছু ফাইল নিয়ে এদিক সেদিক ছোটাছুটি করছে। টিনাকে দেখতে পেয়ে নুসরাত বলল, ওই যে টিনা, টিনা কি করছে আমি দেখে আসি, তুই এখানে দাঁড়া। কথাটা বলেই চিনিকে পাল্টা কথা বলার সুযোগ না দিয়ে দ্রুত টিনার দিকে ছুটে গেল। চিনি নুসরাতের যাওয়ার দিকে অসহায় নজরে তাকিয়ে সামনের দিকে তাকাতেই ভয়ে শিউরে উঠল। সেই ব্ল্যাক ড্রেস পরা মেয়েটা এখনও ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে।
চিনি সেই দিকে মনোযোগ না দিয়ে নির্ণয় ভাইকে খোঁজার চেষ্টা করলো। সবার দেখা মিললেও নির্ণয় দেখা মেলেনি। হাতে রাখা ফোনের দিকে কিছু সময় পর পর নজর বোলাচ্ছে। ফোন নিয়ে আসবে না বলেও বেহায়া মনের পাল্লায় পড়ে না নিয়ে এসে পারল না। সেই থেকে ফোনের দিকে নজর বোলাচ্ছে যদি নির্ণয় কল দেয়। অবশ্যই এই ফোনে নির্ণয়ের নাম্বার আছে, কিন্তু এখনও এত সাহস হয়ে ওঠেনি নির্ণয়কে কল করার। এতক্ষণ ধরে মনের অযাচিত ভাবনায় বুঁদ হয়ে থাকলেও ধীরে ধীরে চারিদিকের পরিবেশ অবলোকন করে কেমন যেন করতে শুরু করেছে চিনি। পুরোটা জায়গা জুড়ে এত কোলাহল হট্টগোল, কেমন যেন ভয় ভয় করছে চিনির। এক পর্যায়ে উপান্তর না পেয়ে মস্তিষ্কের ভয় আরও বেড়ে গিয়ে এক কোণে জড়সড় হয়ে হাত পা গুটিয়ে কিছু সময়ের জন্য দাঁড়িয়ে রইল। হঠাৎ করেই চিনি লক্ষ্য করল সে ব্ল্যাক ড্রেস পরা ফরেনার মেয়ে রাগে ক্ষোভে চিনির দিকে তেড়ে আসছে। হাতের মধ্যে ধারালো এক ছুরি। চিনির দিকে এইভাবে তেড়ে আসতে দেখেই চিনি আত্মচিৎকার দিল। শুনশান নিস্তব্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করতে দেখল সকলে। এক কদম দু কদম করে পেছাতে পেছাতে ভয়ে চোখ মুখ খিচে এলোপাথারি দৌড়াতে শুরু করে চিনি। আজ প্রচণ্ড ঠান্ডা, অনবরত তুষার পড়ছে বাহিরে। শরীরে তেমন কোনো গরম কাপড় নেই চিনির, তবু মাত্রাতিরিক্ত উত্তেজনায় ঘামছে চিনি। চিনিকে দৌড়াতে দেখে ফরেনার মেয়েটা বিশ্রী হাসি দিয়ে চিনির পেছন পেছন ধাওয়া করতে লাগলো। একদিকে শরীর ঘামছে, অন্যদিকে থরথর করে কাঁপছে চিনির হৃদয়। এহেন ভয়াতুর হৃদকম্পনে গুলিজা ছাপিয়ে সর্বাঙ্গ কাঁপছে চিনির। আশেপাশে সামনে পেছনে কোনো কিছুকে এক বিন্দু পরোয়া না করে শরীরের সর্বশক্তি দিয়ে ছুটছে মেয়েটা। নির্ণয় কনফারেন্সের সব ডকুমেন্ট রেডি করে নিজের পার্সোনাল কেবিন থেকে আদনানকে সঙ্গে করে কনফারেন্সের উদ্দেশ্যে বের হলো। নির্ণয় আজ অন্য দিনের চেয়ে বেশ গোছালো পরিপাটি। কিছু দূর এগিয়ে লিফটে উঠতেই যাবে, ঠিক তখন পিছন সাইড দিয়ে আচমকা চিনি দৌড়ে গেল। চিনি ভয়ে আতঙ্কে এলোপাথারি দৌড়ানোর জন্য খেয়াল করেনি নির্ণয় আদনান দাঁড়িয়ে আছে। হঠাৎ করে নির্ণয় মনে হলো পিছনে মৃদু শব্দ অনুভব করলো। ঘাড় ফিরিয়ে পিছনে তাকাতেই যাবে, ঠিক সেই সময় আদনান বলল, ব্রো লেট হয়ে যাচ্ছে, চলো। আদনানের কথায় নির্ণয় দ্রুতগতিতে লিফটে উঠে গেল। নুসরাত এসে দেখে চিনি যেই স্থানে রেখে গেছে সেই স্থান পুরো ফাঁকা। চিনির কোনো অস্তিত্ব নেই সেখানে। আর সবচেয়ে অবাক করা বিষয়, সেই স্থানে মানুষের ভিড় জমে আছে। দেখে মনে হচ্ছে কিছু সময় আগে এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে। নুসরাতের মনে অস্থিরতা ক্রমশ বেড়ে চলেছে। এর মাঝেই জিয়াং সেখানে উপস্থিত হলো। কি হয়েছে এখানে? এখানে এত ভিড় কেন নুসরাত? চিনিকে কোথাও পাচ্ছি না। আমি তো এখানেই চিনিকে রেখে টিনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। নুসরাতের মুখ থেকে এইরূপ কথা শুনে জিয়াং ভয়ে বার কয়েক ঢোক গেলে। নির্ণয় যদি এই কথা ঘুণাক্ষরেও জানতে পারে তাহলে সব কিছু ধ্বংস করে দেবে। তার চেয়ে বড় ব্যাপার, আজ নির্ণয়ের এমন একটা ইম্পর্টেন্ট মিটিং। জিয়াং কী করবে বুঝতে পারছে না। এর মাঝেই জিয়াং সেখানের একজন ফরেনারকে জিজ্ঞেস করলো এখানে এত ভিড় কেন, এবং এখানে একটা গাউন পরা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল, তাকে দেখেছে কিনা। তবে এরপর সেই ফরেনার থেকে যার সুন্দর মুহূর্তেই স্তব্ধ হয়ে গেছে জিয়াং। ওদের আর বুঝতে বাকি নেই মূল কাহিনী কি। নুসরাত পুরো ঘটনায় শুনে কান্না করে দিল। জিয়াং চটজলদি আতঙ্ক ভরা কণ্ঠে নুসরাতের উদ্দেশ্যে বলল, তুমি টিনাকে গিয়ে সবটা জানাও। আমি এই পথ ধরে চিনিকে খুঁজতে যাচ্ছি। দুজন দুদিকে ছুটল বেপরোয়াভাবে। চিনি অনবরত কান্না করে ছুটতে ছুটতে এক পর্যায়ে নিজেকে আবিষ্কার করলো বেসমেন্টের এক সেন্টার রুমে। তবু ধরা পড়ে যাওয়া তীব্র আশঙ্কায় ছোটার গতি কমানোর সাহস পেল না চিনি। উল্টো পেছনে ঘুরে কেউ আসছে কিনা দেখতে দেখতে দৌড়াতে লাগলো পাগলা ঘোড়ার ন্যায়। পেছনে তাকিয়ে দেখতে পেল সেই লাগামহীন হয়ে ফরেনার মেয়েটা পাগলের মতো ছুটে আসছে। কিন্তু ফরেনার মেয়ে ছোটার গতি তখনই পুরোপুরি স্তব্ধ হয়ে যায় যখন কিনা দৌড়াতে দৌড়াতে পাথরের ন্যায় স্তব্ধ হয়ে চিনিকে অশ্রু বিসর্জন অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে। ভয় তোরে তীর করে কাঁপছে লাজুক মেয়েটার সমগ্র শরীর। চিনি ভেবে পাচ্ছে না কী করে নিজের জীবন বাঁচাবে। বার কয়েক আল্লাহের স্মরণ করতে করতে মেয়েনার চেহারা ভেসে উঠল ঝাপসা চোখের সামনে। এর মাঝেই চিনির হাতের দিকে নজর যায়। এত সময় নির্ণয় দেওয়া ফোনটা নিয়ে দৌড়াচ্ছে প্রাণপণে মেয়েটা। চিনি সেই ফরেনার মেয়েকে কাছে আসতে দেখে আগ পাঁচ কিছু না ভেবে নির্ণয় নাম্বারে কল লাগায়। নির্ণয় কনফারেন্সের স্টেজে উঠে যখনই সকলের উদ্দেশ্যে কিছু বলতে যাবে তখনই নির্ণয়ের ফোনটা নিজের গতিতে বেজে উঠল। নির্ণয়ের ফোন বেজে উঠতেই সকলে বিস্ময়কর নজরে নির্ণয়ের দিকে তাকিয়ে আছে। মিডিয়ায় লাইভ টেলিকাস্ট হচ্ছে সব। ফোন কল আসাতেই নির্ণয়ের ভ্রু জোড়া আপনা আপনি কুঁচকে গেল। এত বড় সাহস কার এই সময় নির্ণয়কে ফোন দেওয়ার সাহস দেখাবে? আদনানও বেশ অবাক হলেন।
নীলার পকেট থেকে ফোনটা বের করতেই চিনির হাস্যোজ্জ্বল চেহারাটা স্ক্রিনে ভেসে উঠল। চিনির কল দেখতে পেয়ে নির্ণয়ের বক্ষ পিঞ্জরা যেন থমকে গেল। ন্যানো সেকেন্ড সময় নষ্ট না করে কল রিসিভ করতেই চিনির প্রতিটি কথা তীরের ফলার মতো গিয়ে বিঁধল নির্ণয়ের মস্তিষ্কে। চিনি কান্না মিশ্রিত কণ্ঠে নির্ণয় ভাইয়া বাক্যটুকু শেষ করতে পারল না। তার আগেই ফোনের এই পাশ থেকে কড়া গলায় শাসিয়ে উঠল নির্ণয়। কোথায় আছিস তুই? এখনই আসতে যান। আমি আসা অব্দি নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা কর। শেষের কথাগুলো সফট টোনে আকুতি ভরা কণ্ঠে বলল। বেসমেন্টে, অফিসে বেসমেন্টে। নির্ণয় 1 মিনিটের জন্য সময় নষ্ট করল না। তৎক্ষণাৎ দৌড়ে বেরিয়ে আসতে নিল কনফারেন্স রুম থেকে। সকলে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মিডিয়া নির্ণয় সম্পূর্ণ কথা লাইভ টেলিকাস্ট করছে। সবাই বিস্ময়কর নজরে তাকিয়ে আছে। নির্ণয়ের মতো মানুষ কাউকে আকুতি ভরা কণ্ঠে জান বলে সম্বোধন করেছে। হঠাৎ করে আদনান নির্ণয় যাওয়ার পথে মাঝে দাঁড়িয়ে বলল, আই নো দ্যাট, কিন্তু তুমি যে কনফারেন্স রেখে চলে যাচ্ছ, এতে কোম্পানির যা কিছু হয়ে যেতে পারে। সবাই তোমার দুর্বলতা খুঁজে বের করার জন্য পিছু লেগে আছে। নির্ণয়ের রাগ তরতর করে বাড়ছে। তবু বাইরে থেকে নিজের শক্তপোক্ত স্থির দৃষ্টি অটুট রেখে চোয়াল শক্ত করে আদনানের উদ্দেশ্যে জবাব দিল, ইটস টোটালি মাই চয়েস। রাস্তা ছাড়। আদনান তৎক্ষণাৎ নির্ণয়ের সামনে থেকে সরে দাঁড়ায়। আদনান সরে যেতেই বাতাসের বেগে হনহনিয়ে জায়গা ত্যাগ করে চলে যায় নির্ণয়। আদনানের মনে এক অযাচিত প্রশ্ন খেলে গেল। ভাবলেশীন কণ্ঠে আদনান বলল, যে কনফারেন্সের জন্য এত সময় ব্রো অপেক্ষা করেছিল, আজ মিডিয়া সবটা ক্লিয়ার করার কথা ছিল। এতটা বাড়াবাড়ি তো ব্রো কখনোই করে না, যদি সেটা চিনির সংক্রম কিছু না হয়। তৎক্ষণাৎ কথাটা ভাবতে ভাবতে আদনানের সচেতন মস্তিষ্কে কিছু মনে পড়ল। জিয়ান কিছু সময় আগে দেখা করে বলে গেছে নুসরাত চিনিকে নিয়ে এই কনফারেন্সে এসেছে। তার মানে চিনির কিছু আদনান আর কিছু ভেবে সময় নষ্ট করলো না। অতঃপর আদনানও নির্ণয়ের পিছনে দৌড় লাগালো। নির্ণয় দ্রুত পা চালাচ্ছিল, সঙ্গে আদনানও। ঠিক তখনই অন্য দিক থেকে ছুটতে ছুটতে বেরিয়ে এলো নুসরাত। করিডোরের মাঝে নির্ণয় আর আদনানের সঙ্গে নুসরাতের দেখা হয়ে যায়। নুসরাত টিনাকে খুঁজছিল কিন্তু কোথাও পায়নি। নির্ণয়ের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে কান্না মিশ্রিত গলায় বলল, এই একটা মেয়ে চিনিকে ছুরি দিয়ে আঘাত করার জন্য। নুসরাতের সম্পূর্ণ কথা না শুনে কয়েক মুহূর্তের জন্য চোখের রং বদলালো নির্ণয়ের। রাগের জের ধরে 2 হাতে মুষ্টিবদ্ধ করে নির্ণয় বেসমেন্টে দৌড়ে গেল। মুহূর্তে সে ফরেনার মেয়ে এসে চিনির হাত থেকে ফোন কেড়ে নিয়ে চিনিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। চিনি ব্যথায় শব্দ করে কেঁদে ওঠে। পায়ে আঘাত পায় চিনি। নিজের জীবন বাঁচানোর প্রচেষ্টায় কান্নার হেঁচকি তুলতে তুলতে উঠে দাঁড়ালো। কারণ নির্ণয় ভাই কথা দিয়েছে সে আসবে। সে ফরেনার সাইকোপ্যাথ মেয়ে চিৎকার করে চিনির উদ্দেশ্যে বলল, I love Ansi, my life Ansi, I will kill you. জোরে জোরে অট্ট হাসি দিয়ে কথাগুলো বলেই ছুরি দিয়ে চিনিকে আঘাত করতেই যাবে, ঠিক তখন পেছন থেকে টিনা এসে সেই মেয়েকে কিক মেরে ফেলে দেয়। সেকেন্ডের মধ্যে ফরেনার মেয়েটা উঠে দাঁড়ালো। টিনা চিনির দিকে এগিয়ে যেতেই নেবে, তখনই শরীরের সমস্ত শক্তি দিয়ে টিনাকে ধাক্কা মারে। টিনা হুমড়ি খেয়ে আদনানের উপর পড়ে গেল। তৎক্ষণাৎ পাগলের মতো পাশে রাখা বিশাল বড় ফুলদানি দেখতে পায় ফরেনার মেয়েটি। শরীরের সমস্ত শক্তি উগড়ে দিয়ে সেই বিশাল ফুলদানি তুলল সে। চিনি এরূপ পরিস্থিতি দেখে ভয়ে আতঙ্কে কান্নার জোয়ার আরও বেড়ে গেল। 2 কদম পেছাতেই কিছুর সঙ্গে লেগে পড়ে গেল এবং সে ফুলদানি চিনির উদ্দেশ্যে ছুঁড়ে মারল। ভয়ের সঙ্গে সঙ্গে চিনি চোখ খিঁচে ফেলল। এর মধ্যেই ঝড়ের বেগে ছুটে আসা বলিষ্ঠ পুরুষালী বুকের উপর আকস্মাৎ চিনিকে লুকিয়ে নিল নির্ণয়। নির্ণয় এত দ্রুত দৌড়ে এসে চিনির উপর হুমড়ি খেয়ে পড়ার দরুন সম্পূর্ণ ফুলদানিটা নির্ণয় শরীরের উপর পড়েছে। চিনি তুলতুলে শরীরটা বলিষ্ঠ 2 হাতে আঁকড়ে ধরে নির্ণয়। বিকট এক শব্দে সবাই স্তব্ধ হয়ে গেল। আকস্মিক ঘটনায় ফুলদানি এতটাই জোরে লেগেছিল যে নির্ণয়ের হাত থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে পড়ছে। নির্ণয় বুকের উপর 2 হাত রেখে চিনি ধীরে ধীরে উপরে তুলল নিজের কান্না মিশ্রিত চেহারা। ঝাপসা চোখে পলক করে দেখল সুদর্শন ব্যক্তিটি আর কেউ নয়, নির্ণয় সিনহাত চৌধুরী। চিনি ঝাপসা দৃষ্টি মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। নির্ণয় নিজের রক্ত ক্ষরণের দিকে মনোযোগী না হয়ে চিনিকে নিয়ে উঠে দাঁড়ালো। চিনিকে পুরোপুরি সুস্থ দেখতে পেয়ে নির্ণয় আকুতি ভরা কণ্ঠস্বরে বলল, আর ইউ ওকে জান? এই তো আমি এসে গেছি। লুক হিয়ার, এভরিথিং ইজ নর্মাল। পৈশাচিক মস্তিষ্ক জুড়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর
হিংস্রতাকে ছাড়িয়ে যাচ্ছে হৃদয়ে বহমান মন্থর শিথিলতা। মনে হয়েছে কিছু সময়ের জন্য নির্ণয় শ্বাস নিতেই ভুলে গেছে। কথাগুলো বলেই চিনিকে বুকের মাঝে জড়িয়ে ধরে ফের ঘাড় ঘোরালো নির্ণয়। সে ফরেনার মেয়ের দিকে তাকাতেই পাশবিক হিংস্রতা জড়ো হয়েছে। কালো কুচকুচে চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির উগ্নোৎপাত। মেরে ফেলা তো দূরে থাক, সাহস থাকলে ওর ছায়া স্পর্শ করে দেখা। নীলার কথায় সে ফরেনার মেয়ে ভয়ে কান্না করে বলতে শুরু করলো, অ্যান্সি, ট্রাস্ট মি, আই রিয়েলি লাভ ইউ। জানো, আমি বাংলা বলতে পারি। আমি শুধু তোমার জন্যে বাংলা শিখেছি। আমায় রেখে তুমি অন্য মেয়ের দিকে তাকাতে পারো না। আমাকে রেখে এই ব্লাডি বিস্ট। কথাটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ফুঁসে উঠেছে নির্ণয়। চড়াত করে রক্ত উঠে গিয়েছে ওর মস্তিষ্কে। দাঁতের মাঝে দাঁত পিষে চিনিকে ছেড়ে দিয়ে সে ফরেনার মেয়ের গালে এক থাপ্পড় বসিয়ে দিল। অতঃপর সে ফরেনার মেয়ের গলা এক হাতে চেপে ধরে চিৎকার করে বলল, কাকে ব্লাডি বিস্ট বলছিস? শি ইজ মাই লাভ, শি ইজ মাই লাইফ, শি ইজ মাই হার্টবিট, শি ইজ মাই ফিউচার, শি ইজ মাই এভরিথিং। আফটার অল, শি ইজ মাই প্রপার্টি। এইসব বলে ক্রমশই অস্থির এবং উত্তেজিত হয়ে উঠেছে নির্ণয়। চারপাশে মিডিয়ার লোক জড়ো হয়েছে। এর মধ্যে ডেঞ্জার এসে সেখানে উপস্থিত হয়। ডেঞ্জার, আদনান, জিয়াং নির্ণয়কে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। জিয়াং চিনির দিকে ইশারা করতে চিনি ছুটে এসে পেছন থেকে নির্ণয়কে জড়িয়ে ধরল। সেদিন এই মেয়েকে এভাবে গলা চেপে রাখলে মরে যাবে মেয়েটা। আমার প্রচন্ড ভয় করছে। শেষের কথাটা শুনতেই নির্ণয়ের হাত আলগা হয়ে গেল। পর মুহূর্তেই আবারও দ্বিগুণ তেরে এক থাপ্পড় বসে দিল ফরেনার মেয়ের গালে। থাপ্পড়ের শব্দে সবাই শিউরে উঠল। নির্ণয় বারবার চিনিকে ভয় পেতে দেখে আড়ালে তপ্তশ্বাস ছাড়ে। ফরেনার মেয়েটা কাঁচতে কাঁচতে বসে পড়ল। ডেঞ্জাল নির্ণয়কে শান্ত করার চেষ্টা করে বলল, অ্যান্সি, চিনি ভয় পাচ্ছে। আশেপাশে মিডিয়া, ওকে নিয়ে বাসায় যাওয়া উচিত তোর। আমি কনফারেন্স কোনো মতে সামলিয়ে নিয়েছি। চিনির স্পর্শেই নির্ণয় যেন একদম শান্ত হয়ে গেল। সেকেন্ডের মধ্যে চিনিকে আষ্টে পৃষ্ঠে বুকে জড়িয়ে ধরল নির্ণয়। ডেঞ্জাল আর নির্ণয়ের মাঝে চোখে চোখে কথা আদান প্রদান হলো। পরক্ষণেই নির্ণয়ের ঠোঁটে এক রহস্যময় ক্রূর হাসি ফুটে উঠল। ডেঞ্জাল মিডিয়া সামলে নিয়ে সেখান থেকে চলে গেল। কয়েক মিনিট নির্ণয় চিনিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক হতেই চিনি লজ্জায় মাথা নামিয়ে পিছিয়ে যায়। কয়েক মুহূর্তের মধ্যে চিনি ছুটে গিয়ে নুসরাত আর তিনাকে জড়িয়ে ধরল। এই মেয়ে আমাকে মারার চেষ্টা করেছে কেন? সেই মেয়ে তোমাকে অ্যান্সির গার্লফ্রেন্ড ভেবেছে? তৎক্ষণাৎ চিনি কান্না থামিয়ে আর চোখে নির্ণয়ের দিকে তাকালো। নির্ণয়ের আগে থরথর করে কাঁপছে, যেন রক্তিম চোখে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক্ষুনি ছিঁড়ে বের করে নিয়ে আসবে ফরেনার মেটাল হৃৎপিণ্ডটা। মনের মধ্যে কিছুতেই শান্তি হচ্ছে না নির্ণয়ের। আজ যেহেতু ছুটির দিন, তাই আজ তিহামের বাসায় থাকার কথা। মিঠি আজ বেশ বেলা করে ঘুম থেকে উঠেছে। রাতে তিহামের ব্যবহারে মন খারাপ করে সারাটা রাত নির্ঘুমে পার করেছে। সারাটা রাত মিনিটে মিনিটে দুঃখ বিলাস করেছে। তাই তো এত বেলা করে উঠেও চোখ দুটো থেকে ঘুম কাটানো বড্ড দায় হয়ে পড়েছে। কোনো মতে ঘুম ঘুম চোখে ঠুলো ঠুলো পায়ে নিজের সকালের কাজগুলো সেরে রেডি হয়ে ঘুম থেকে বের হলো। তিহামের অ্যাপার্টমেন্টে মিঠি ব্যতীত অন্য কেউ নেই। অ্যাপার্টমেন্টে গোছানো কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একজন সার্ভেন্ট পর্যন্ত নেই। ব্যাপার প্রথমে মিঠি খেয়াল না করলেও পরবর্তীতে ঠিকই খেয়াল করেছে। তিহাম নিজের সমস্ত কাজ নিজে করতে পছন্দ করে। এত সময় যাবৎ তিহামের কোনো হদিশ নেই। তবে এতক্ষণ বুঝতে না পারলেও এখন লক্ষ্য করলো তিহাম রুমে নেই। পুরো অ্যাপার্টমেন্ট ফাঁকা, কোথাও কারো চিহ্ন নেই। মানুষটা হুট করে কোথায় যায়, কোথায় থেকে আসে? আগে তো কখনো এতটা বিজি থাকতে দেখিনি। তাহলে হঠাৎ করে কেন এত ব্যস্ত হয়ে পড়লো? মিঠি তিহামকে এক নজর দেখার জন্য মনের ভেতর উথাল পাতাল যন্ত্রণা অনুভব করছে। সময়ের সঙ্গে সঙ্গে মিঠিকে এখন অতিরিক্ত মাত্রায় ইগনোর করে তিহাম। তবে মিঠির নিসর্গ আত্মা ছুঁয়ে যায় বারংবার সেই মানুষটাকে। চূড়ার ওপর দাঁড়ালে বিস্তীর্ণ প্রান্তর দেখতে পায় তার মাঝে। নিজেকে সেই মানুষটার কাছে অতি ক্ষুদ্র ও তুচ্ছ মনে হয়। কাল রাতে তিহামের ব্যবহারের কথা মনে পড়লে এখনও মিঠির কান্না পায়। মিঠির গোছানো জীবনের মাঝে মানুষটা অদ্ভুত রকমের মেঘলা বৃষ্টি। হঠাৎ করে মিঠিকে কেমন যেন এলোমেলো করে দিয়েছে। মিঠির দৈনন্দিন জীবনে ফিনল্যান্ডে পা দেওয়া মাত্রই দুশ্চিন্তা ও অন্ধকারে তলিয়ে যাচ্ছে। মিঠির মনে উথাল পাথাল ভাবনাগুলোকে পাশে রেখে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল নিজের গন্তব্যে। মিঠি বাসা থেকে বের হতেই লক্ষ্য করলো হেলসিঙ্কি শহর জুড়ে কিছুর
আয়োজন চলছে। সকলের মুখে প্রফুল্ল হাসি এবং তুমুল উত্তেজনা ভরপুর। রাস্তাঘাট স্বচ্ছ, সঙ্গে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা। পুরো রাস্তা জুড়ে ভিন্ন রকমের লাইটিং সেট করেছে, আবার কেউ ফুল দিয়ে সাজসজ্জায় নিজের বাসা ফুটিয়ে তুলেছে। মিঠি বেশ অবাক হলো এরকম পরিবেশ দেখে, তবে মন মানসিকতার মাঝে কোনো আগ্রহ জাগলো না। যেই কাজের জন্য বের হয়েছে সেটুকু কাজ সম্পূর্ণ করতে পারলেই হলো। মূলত উদ্দেশ্য মেট্রো রেলের ইনফরমেশন কালেক্ট করা। আদৌ মুনিয়ার কথাটা সত্য কিনা, যদি মুনিয়ার কথা সত্য হয়ে থাকে তাহলে বেশ মিঠি নিজের পাট চোখে বিদেয় নেবে এই শহর থেকে। তবে মিঠির মন দোধনায় ভুগছে। যদি মুনিয়ার কথাই সত্যি হয় তখন কি হবে? তখন তো মিঠির প্রিয় মানুষটি মিঠির কাছে মিথ্যেবাদী বলে প্রমাণ হবে। মিঠি কিছুতেই চায় না তিহাম মিঠির কাছে মিথ্যেবাদী বলে প্রমাণ হোক। ঘণ্টাখানেক সময় পর মিঠি অ্যাপার্টমেন্টে পৌঁছায়। স্নিগ্ধ চেহারাটা কেমন জানি ফ্যাকাশে হয়ে আছে। অ্যাপার্টমেন্টে প্রবেশ করতে তিহামকে কারোর সঙ্গে ফোন আলাপে ব্যস্ত দেখল, তবে কার সঙ্গে কথা বলছে আজ আর জানার কোনো আগ্রহ নেই। মিঠি নিষ্পলক তিহামের হাস্যোজ্জ্বল চেহারায় গভীর নজরে পরখ করছে। তিহাম ফোন রাখতেই চশমা পরিহিত চোখ দুটোতে আরও কয়েকগুণ হাসি উল্লাসে মেতে উঠল। দেখেই বোঝা যাচ্ছে এমন কিছু পেয়ে গেছে, নয়তো এমন কিছু পাবে যার দরুন এমন ফুরফুরে মেজাজে আছে, যেন প্রতিযোগিতায় সকলকে হারিয়ে দিয়ে উইনার ট্রফি জিতে নিলে যেমন আনন্দ, ঠিক সেই রকম আনন্দে তিহামও ধীরে ধীরে মেতে উঠেছে। মিঠি মিনিট খানিক সময় তিহামের দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়, কে বলবে ওনার মতো একজন নিখুঁত মানুষ সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারে? হ্যাঁ, তিহাম এতদিন যাবৎ মিঠির কাছে মেট্রো রেলের সম্পূর্ণ ব্যাপারটা মিথ্যে বলেছে। তবে কেন? এই কথার একমাত্র উত্তর স্বয়ং তিহাম দিতে পারবে। মিঠি মুখ কাঁচুমাচু করে তিহামের দিকে তাকিয়ে ফুস করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে খানিকটা এগিয়ে বলল, বুঝতে পারি আপনার পাশে? মিঠির কথায় তিহামের আনন্দে প্রকাশের হাসিটা সঙ্গে সঙ্গে বাতাসের গতিতে মিলিয়ে গেল। হাসিটা সংযত করে আর চোখে মিঠিকে পরখ করেই বলল, অবশ্যই, কেন না? মিঠি পাশে বসতে তিহাম ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, ক্রিসমাসের আয়োজন দেখতে বের হয়েছিল বুঝি? ক্রিসমাস? কাল ক্রিসমাস ফিনল্যান্ডে, তাই পুরো শহরকে ক্রিসমাসের সজ্জায় সাজিয়ে তুলেছে। ও আচ্ছা। মিঠির অভিব্যক্তি আজ বেশ অন্যরকম। অন্য দিনের মতো চঞ্চল ব্যাপারটা আজ মিঠির মধ্যে দেখা যাচ্ছে না। চারিপাশে ফুরফুরে বাতাস, নীরবতার মাঝে মিঠির চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। সে কখন থেকে ওদের মাঝে নীরবতা বিরাজমান। অনেকক্ষণে নীরবতা ভেঙে সর্বপ্রথম মিঠি বলে ওঠে, আপনি ভারী অদ্ভুত জানেন, কখন যে রেগে যান আর কখন যে ঠান্ডা হয়ে যান আমি বুঝতেই পারি না। মিঠির কথায় কালকের দৃশ্যপট ভেসে উঠল তিহামের চোখে। ও তৎক্ষণাৎ জিভ দিয়ে চোখ ভিজিয়ে বলল, তুমি যেমনটা ভাবছো তেমনটা নয়। কাল আমি ডিস্টার্ব ছিলাম, তাই ওইভাবে রেগে গেছিলাম। তিহামের কথায় মিঠির তাচ্ছিল্যময় মুচকি হাসি ফুটে উঠল ঠোঁটের কোণায়। মিঠি মনে মনে ভাবল, ডিস্টার্ব ছিলেন আপনি, কিন্তু কতটা? যতটা কষ্ট দিলে আমি কষ্ট পাই ঠিক ততটা? মিঠি মনের কথা মুখ ফুটে বলার সাহস আর পেল না। নীরবে মনের মাঝে সবটা যত্ন করে রেখে দিল। তবু মনের মাঝে তিহামের জন্য জন্ম নেওয়া অনুভূতিগুলোকে কী করে অস্বীকার করবে? মিঠি জোরে জোরে শ্বাস নিয়ে হঠাৎ করে দমকা হাওয়ার মতো আবেগময়ী হয়ে কিছু প্রশ্ন মেলে ধরল তিহামের সামনে। মনে করেন কাল যদি আমি এই দুনিয়া থেকে গায়েব হয়ে যাই, তাহলে আপনার কেমন ফিল হবে? মিঠির এরূপ প্রশ্নে তিহাম সামনের দিকে দৃষ্টি স্থির রেখে মিনিট খানিক সময় ভাবলেশহীন হয়ে বলল, আই ডোন্ট নো। তিহামের এইরূপ প্রত্যুত্তর শুনে মিঠির বক্ষপিঞ্জরা যেন থমকে গেল। কোনো এক অদৃশ্য মায়াজালের চলন্ত হৃদয়টা নিদারুণ শক্তি বলে স্থির আর অচল হয়ে আসছে। তবু মনে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আমতা আমতা করেই বলল, আপনি বলতে চাচ্ছেন আমি এখানে থাকি বা না থাকি এতে আপনার কিছুই যায় আসে না? রাইট, আমার মনে হয় না এতে আমার কোনো কিছু যায় আসে। ও আচ্ছা। একটা প্রাপ্তবয়সী ম্যাচিওর মেয়ে হয়েও আবেগের কাছে হার মানছে মিঠি। তিহামকে মনের অজান্তে কখন যে এত ভালোবেসে ফেলেছে মিঠি নিজেও জানে না। তিহামের এইটুকু প্রত্যাখ্যানে মিঠির মন ভরেনি। মিঠির চোখে অশ্রুকণা টইটুম্বুর হয়ে আছে, শুধু গড়িয়ে পড়া অবধি বাকি। তবু মনের মাঝে কিসের জোরে এবার সরাসরি তিহামের উদ্দেশ্যে বলল, লাভ এট ফার্স্ট সাইট বলতে বিশ্বাস করেন আপনি, কিন্তু আমি করি। কথা বলতে বলতে মিঠির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তবে এতে তিহামের মাঝে কোনো অনুভূতির চিহ্ন নেই। তিহাম এখনও অনুভূতিহীন চোখে একধানে সামনের দিকে দৃষ্টি রেখে বসে আছে।
মিঠি ফের কান্না মিশ্রিত কণ্ঠে নিজের মনের কথা উগড়ে দিল। আমি প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। এমন নয় আমি আগে কখনো সুদর্শন হ্যান্ডসাম ছেলে দেখিনি কিংবা পরিচয় হয়নি, তবে আপনাকে দেখার পর আমার মনে যা ফিল হয়েছে সেটা অন্য কারোর প্রতি হয়নি। আপনি যদি বলেন কেন, তবে সেটা আমার জানা নেই। আপনার অদ্ভুত হাসির মাঝে আমি হারিয়ে গিয়েছি। তিহাম মিঠির আড়ালে রহস্যময়ী হাসি ফুটিয়ে তীক্ষ্ণ চোখে মিঠির পানে চেয়ে শুধালো, সবার হ্যাপি এন্ডিং পছন্দ, তাই না? কিন্তু এমন তো সবসময় হয় না। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মিঠির প্রত্যুত্তর কিংবা মিঠির দৃষ্টি নিক্ষেপ করার আগে তিহাম মুখভঙ্গিমা গম্ভীর করেই বলল, তুমি আমার টাইপের না। আমরা সম্পূর্ণ দুজন দু প্রান্তের মানুষ। আমাদের মধ্যে ভুলবশত ইন ফিউচারে কোনো কিছু হবে না, তবে আমাদের দেখা হবে বারংবার। তিহাম অতি শীতল কণ্ঠে কথাগুলো বলছে। মিঠি চাপা কান্নার তোড়ে হয়তো তিহামের শেষোক্ত কথাটা খেয়াল করেনি। মিঠি তীব্র যন্ত্রণায় ছটফট করছে। তিহামের প্রত্যাখ্যানে মনে হচ্ছে দম আটকে মরে যাবে। তিহাম কি সুন্দর করে মিঠির অনুভূতিগুলোকে পাথর চাপা দিয়ে দিল। মিঠির স্বপ্নগুলো তিহাম নিজের হাতে খুন করলো। আবেগগুলোকে নদীর জলে ভাসিয়ে দিল। তবু অবহেলিত জায়গায় দ্বিতীয়বার নির্লজ্জর মতো প্রশ্ন তুলেছিল মেয়েটা। একটুখানি থেমে বুকের ভেতর চাপা নিঃশ্বাসটা উগড়ে দিয়ে চোখের কোণে অশ্রুটুকু মুছে দিয়ে মিঠি বলল, লাইফ ডাজ নট স্টপ এনি হাউ। আমি চাই কখনো আমাদের দেখা না হোক। বাই দ্য ওয়ে, আমি কাল ফিরে যাচ্ছি। কথাটা সম্পূর্ণ করে মিঠি দ্রুত রুমে প্রবেশ করলো। তিহাম মিঠির যাওয়ার পথে যেমন শান্ত আর নির্জীব স্বরেই বলল, কারোর জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু আই উইশ আমার জন্য তোমার জীবন থেমে থাকুক। তিহাম নিজের কথায় সম্পূর্ণ করে কাউকে কল করতে করতে অ্যাপার্টমেন্ট থেকে বের হয়ে গেল। মিঠির প্রতি কিংবা মিঠির অনুভূতির প্রতি তিহামের কোনো প্রকার কোনো মাথা ব্যথা অবধি নেই। তবে মিঠি কাল চলে যাবে কথাটা শুনতে তড়িৎ গতিতে বের হয়ে গেল। মিঠি রুমে প্রবেশ করতেই ডোর অফ করে কান্না করতে করতে বসে পড়ল। বড্ড অসহায় লাগছে মিঠির। চারপাশে দম বন্ধ হয়ে আসছে। যে পুরুষ হাসির ছলে কাউকে অপমান করতে পারে, সে কী করে কাউকে ভালোবাসতে পারে? বুকের ভেতরে রয়ে যাওয়া এই সুপ্ত ভেজা ভঙ্গুর অনুভূতিগুলো ঘৃণা করতে পারছে না মিঠি। কারণ সে প্রথম দিন থেকে এই অবাধ্য অনুভূতিরাই তার মতো অসহায় ছিল। আত্মা ছুঁয়ে ফেলেছেন, কি করে ভুলবো আমি আপনাকে? চিনি এক কোণায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। এত সময় ফরেনার মেয়ের ভয়ে সেটিয়েছিল, আর এখন নির্ণয়ের ভয়ে বাক্যশক্তি হারিয়ে ফেলেছে। শুধু চিনি নয়, কাঙ্ক্ষিত স্থানের সকলের অবস্থা প্রায় করুণ। নির্ণয়ের চাউনিতে তড়াক করে ধরফড়িয়ে উঠল চিনির হৃদয়টা। মানুষটা এখনও তুমুল রেগে আছে। রাগের ছিটেফোঁটাও কমেনি নির্ণয়ের রাগজনিত মস্তিষ্ক থেকে। তারপর চিনির থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে পকেট হাতড়ে ফোন বের করে কাউকে কল লাগালো। এই মেয়ের ফুল ফ্যামিলির ডিটেলস আমি চাই। পালিয়ে যাবে কোথায়? এই মেয়ে নিজেও জানে নির্ণয় সিনহা চৌধুরীর কোথায় আঘাত করছে। আজ রাতের মধ্যে আমার সামনে চাই। আই উইল কিল ইউ অ্যাট এনি কস্ট। নির্ণয়ের মুখ থেকে বেরিয়ে আসা বাক্যে হতবিহ্বল কণ্ঠে পরপর একই প্রশ্ন ওড়ালো চিনি। মেরে ফেলবেন মানে? কাকে? পিছনে দাঁড়িয়ে জড়ানো গলায় ঠোঁট নাড়িয়ে শোধালো চিনি। চিনির এইরূপ কথায় তড়াক করে চোখ তুলে পিছনে ফিরল নির্ণয়। চিনিকে এইরূপ প্রশ্ন করতে দেখে আগ্নেয়গিরি দৃষ্টি নিয়ে তাকালো। মনে হলো এক্ষুনি চোখ দিয়েই ঝাঁঝরা করে দেবে চিনিকে। নির্ণয়ের এইরূপ ভয়ঙ্কর রূপ দেখে চিনির সঙ্গে সঙ্গে সকলে আতঙ্কে মাঝে আছে। রাগের বশে নির্ণয় দিশাহীন হয়ে না জানিয়ে চিনির ওপর হাত তুলে ফেলে। নির্ণয়কে আটকানোর প্রয়াসে কেউ সামনে এগিয়ে এলো না। তবে নির্বোধ জিয়াং আকপাজ না ভেবেই নুসরাতের সামনে হিরো সাজতে নির্ণয়কে কন্ট্রোল করতে এগিয়ে গেল। অ্যান্সি, জিয়াং পুরো কথা সম্পূর্ণ করার পূর্বেই এক বিভৎসকর ঘটনা ঘটে গেল। বিস্ফোরণের বিকট শব্দের মতো তাদের দাঁত পিষে জিয়াংয়ের কলার চেপে ধরে বলল, হাউ ডেয়ার ইউ! কার পারমিশন নিয়ে জেনেকে নিয়ে এসছিস? কে তোকে পারমিশন দিয়েছে? নির্ণয়ের কথাটা বলতেই মুহূর্তেই ভূমিকম্পের ন্যায় কাঁপন দিয়ে উঠল চারিপাশ। আচানক ঘটনায় দিকবিদিক হারিয়ে নুসরাত, চিনি, টিনা, আদনান ভয়ে আছে। জলোচ্ছ্বাসের জলের ন্যায় ছড়িয়ে যাচ্ছে নির্ণয়ের রাগ। থরথরিয়ে কেঁপে উঠল পুরো বেসমেন্ট। কয়েক সেকেন্ডের মাঝে চোখের সামনে জেগে উঠল নির্ণয়ের নিঃশৃঙ্গ রূপ। পুরো ঘটনার সাক্ষী হয়ে স্তম্ভিত বাকরুদ্ধ চিনি। চিনি কান্না মিশ্রিত অশ্রু জল ব্যয় করে মনে মনে আওড়ায় সব দোষ তার। সে আসতে চেয়েছিল বলেই তো জিয়াং ভাই নিয়ে এসেছে। নির্ণয়ের হাত থেকে জিয়াংকে বাঁচানোর জন্য চিনি নির্ণয়ের কাছে গিয়ে রিনরিনে আওয়াজে বলল, জিয়াং ভাই আমার নিয়ে আসেনি, আমি জোর করে।
পুরো কথাই সম্পূর্ণ করার আগেই নির্ণয় জিয়াংয়ের কলার ছেড়ে দিয়ে তৎক্ষণাৎ দিশাহীনভাবে চিনিকে চড় মেরে দিল। মুহূর্তে গালের উপর এমন বলিষ্ঠ শরীর শক্ত চপেটাঘাত পড়বে সেটা বোধহয় চিনি জানতো না, হয়তো আশাও করেনি। চড় খেয়ে নিজের ব্যালেন্স রাখতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে গেল চিনি। চড় দেওয়া গালে হাত দিয়ে টলমলো করা অশ্রুময় চোখে নির্ণয়ের দিকে তাকিয়ে আছে চিনি। কাঁদো কাঁদো বিভৎস মুখের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে নির্ণয়। রাগের তোড়ে ভয়ঙ্কর জোয়ালটা আরও ধারালো ধনুকের মতো হয়ে আছে। চিনির এইরূপ কথা শুনে রাগের তোপে ইচ্ছে তো করছে চিনির গালে আরও 4-5টা চড় বসিয়ে দিতে। চিনি পড়ে যেতেই নির্ণয়ও তৎক্ষণাৎ হাঁটু কেড়ে বসে চিনির তুলতুলে চিপুকে শক্ত হাতের থাবায় 2 গাল চেপে ধরে দাঁতে দাঁত পিষে নির্ণয় ধারালো কণ্ঠে বলল, তোর কলেজে এত সাহস আসে কোত্থেকে? তোর সাহস মেপে আজ ক্যালকুলেশন করব কতটা সাহস বেড়ে উঠেছে। বলে গেছিস 8 বছর আগের পুরনো অতীতের কথা? যদি আমি সঠিক টাইমে সেদিন না পৌঁছাতাম কি হতো তোর? 8 বছর পরও সে একই ভুল। আমার পারমিশন না নিয়ে বাসা থেকে বের হবি আর তুই ভাবলি তুই সেফ থাকবি? সো ফাকিং রং। কথা বলেই অগ্নিশিখা মতো জ্বলে ওঠে চিনির চিবুক আরও জোরালোভাবে চেপে ধরল। নির্ণয়ের হাতের পাথর থেকে মুক্তি পাওয়ার প্রয়াস চালাচ্ছে চিনি, তবে কথা বলার মতো শক্তিটুকু রাখেনি চিনি সমস্ত শরীরে। ফার্দার যদি তোকে আমার অনুমতি ছাড়াই কিছু করতে দেখে তাহলে তোকে জানে মেরে দেব। আই সোয়ার, এটাই তোর জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। কথাগুলো বলতে বলতে মনোযোগের সবটুকু গ্রাস করে নিল চিনির আধুরে মুখের ঘোর লাগানো মুগ্ধতা। ক্রন্দনরত হয়ে চিনির মুখের দিকে এক পলক চাইল নির্ণয়। সৌন্দর্যময় ফর্সা মুখটা ভয়ে আতঙ্ক কেমন যেন হয়ে আছে। চোখে মুখে ভীষণ ভয় ভীতি করে এবং ক্লান্তির ছাপ। অন্তর্মুখী স্বভাবটা যেন চট করেই হানা দিয়েছে ভেতরে, যার দরুন জিহ্বা নাড়ানো দুষ্কর। চিনি চুপ হয়ে আছে দেখে নির্ণয় রাগ সংবরণ করার চেষ্টা করলো। চিনি ব্যথা পাচ্ছে ভেবেই হাতের বাঁধন আলগা করে দিল। চিনির চিবুক থেকে হাত সরিয়ে নিয়ে নিজেকে সংবরণ করে হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখেছে নির্ণয়। তবে দু চোখের অগ্নিশিখা দ্বারাই আপাতত ভস্ম করে দিচ্ছে চিনিকে। দুষ্ট চিনি অযথায় নির্ণয় এতবার বলার পরও নির্ণয়ের কথা অমান্য করলো। খানিকক্ষণ চিনির দিকে এইভাবে তাকিয়ে থেকে কথা শেষ করে হনহনিয়ে বেসমেন্ট থেকে বের হয়ে ওদিকে নির্ণয়ের কথা করলেই যার পানি শুকিয়ে গিয়েছেন জিয়াংয়ে। মনে মনে ভাবছে, আমি আজকে বাঁচবো তো? যে নিজের ভালোবাসার মানুষকেই ছাড় দেয়নি তাহলে আমি কোথাকার হরিদাস পাল। জিয়াংয়ের ভাবনায় ছেদ পড়ল। নুসরত দৌড়ে এসে মুখ কাচুমাচু করে চিনির পাশে অশ্রু ফেলে বলল, তুই ঠিক আছিস চিনি? নুসরত কী বলছে সেদিকে কোনো খেয়াল নেই চিনি। সকাল থেকে যা যা হচ্ছে তার ফলস্বরূপ চিনির মাঝে এখন কিছুটা প্যানিক অ্যাটাক লক্ষণ দেখা যাচ্ছে। জ্বর এবং ধাক্কায় মাথাটাও ভন ভন করে চক্কর দিচ্ছে চিনির। তবু কোনো মতে নিজের চেতনা ধরে রেখে এত সময় সামনে থাকা মানুষটাকে দেখার সামান্য চেষ্টা চালালো। যার কাছ থেকে কষ্ট পাওয়া তাকেই হঠাৎ এভাবে চোখের সামনে থেকে চলে যেতে দেখে মাত্রাতিরিক্ত আতঙ্কে মুহূর্তেই চেতনা হারিয়ে শূন্যে ঢলে পড়ল ভীতি সন্ত্রস্ত চিনি। যদিও বা পুরোপুরি পড়ে যাওয়ার আগেই নুসরতের সঙ্গে টিনাও ধরে ফেলল চিনিকে। ভেতরে থমথমে নীরবতা বিরাজমান। 7 স্টার বিশাল কামরাযুক্ত রেস্টুরেন্টের কাউচে বসে ওয়াইনে চুমুক দিচ্ছে রেস্টুরেন্টের মালিক। তার পাশে কাউচে বসে এক মনে ফোন কল করছে কালো পোশাকধারী গার্ড। বোঝার উপায় নেই লোকগুলো নিতান্তের নির্ণয় লোক। পুরো পরিবেশটা কেমন যেন ভয়াবহ আকৃতি ধারণ করেছে। চিনি সেন্স ফেরার সঙ্গে সঙ্গে নির্ণয় স্থির সাবলীল অভিব্যক্তি দেখে আতঙ্কে দিকবিদিক জ্ঞান ফেরার পর আচানক উঠে বসে। চিনি চোখ খুলল সবেকে। চিনি তাকিয়েছিল ভয়ার্থ চোখে। ফলস্বরূপ আবারও ঘোলাটে দৃষ্টির মিলন হলো দুজনার। চোখে চোখ পড়ার সঙ্গে সঙ্গে বিষণ্ণ অনুভূতির মিশে চুপসে গেল চিনি আর নির্ণয়। তবে চিনি মুখ কালো করে নামিয়ে নিল অক্ষিপুট। তৎক্ষণাৎ সকলে চিনির সামনে জড়ো হলো। নুসরত চিনিকে রেস্টুরেন্টের ডিভানে ঠিকভাবে বসতে সাহায্য করলো। আদনান এগিয়ে এসে বলল, এখন ঠিক আছিস তো? চিনি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। টিনা পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, পানিটা খা, তাহলে ভালো লাগবে। টিনার কথা অনুযায়ী চিনি পানি খেতে খেতে আর চোখে নির্ণয়কে দেখতে ব্যস্ত। তবে নির্ণয় কারো সঙ্গে ফোনে গুরুত্বপূর্ণ আলাপে ব্যস্ত। চিনির দিকে একবার ফিরেও দেখছে না। কিছু সময় ঠিক এভাবেই গড়িয়ে যাচ্ছে। তবে নির্ণয়ের মাঝে বিন্দু পরিমাণও পরিবর্তন নেই। একবারের জন্য চিনিকে দেখতে আসেনি, এমনকি একবারের জন্য চিনির দিকে তাকায়ও নি। নির্ণয়ের এমন বিহেভিয়ারে চিনির মনে সবটুকু আবেগ ঢেলে সাজাচ্ছিল অভিমানের রংমহল। অষ্টাদশী আবেগী হয়ে তাকিয়ে দেখতে দেখতেই লাগামহীন হয়ে পাগলের মতো অভিমানরা ছোটাছুটি করছে মনের কহিনে। তবে
পাথরের ন্যায় শক্ত তার হৃদয়ে পরিবর্তন নেই। হাত যেন পণ করে নিয়েছে, চিনির দিকে ঘুরেও তাকাবে না। আদনান, টিনা, নুসরাত চিনি কি খাবে, চিনির জন্য কি অর্ডার দেবে বারংবার জিজ্ঞেস করছে। তবে চিনির মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সেই যে সকালে খেয়েছে, এখন তো প্রায় বিকাল, তবু পানিটুকু ছাড়া অসুস্থ শরীরে কিছুই পড়েনি পেটে। চিনির মন মস্তিষ্কে, খেয়ালে এবং মনের ভেতরে বাহিরে নির্ণয়ের ভাবনা বিরাজ করছে। নির্ণয়ের মারের চেয়ে যেন বেশি কষ্ট এখন হচ্ছে চিনির। এত কিছু করার পর নির্ণয়ের রাগ হওয়ার মতো কোনো কারণ খুঁজে পাচ্ছে না চিনি। এখনও রাগ পুষে রেখেছে দেখেই বোঝা যাচ্ছে। নুসরাত নির্ণয় চোয়ালে আর চোখে চোখ রেখে বুলি সকলের উদ্দেশ্যে বলল, নির্ণয় ভাইয়া কি এখনও রেগে আছে? আমার এখন ওনাকে দেখলে কেমন যেন ভয় ভয় করছে। টিনা আদনান চুপ থাকলেও চিনি অভিমান নিয়ে ঠোঁট উল্টে বলল, ওনার কথা আমি কি করে জানবো? ওনার কথা বরং ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন। চিনির এমন প্রত্যুত্তরে সকলে কৌতূহলী চোখে চিনির দিকে তাকিয়ে আছে। চিনির আবার কি হলো? পর মুহূর্তে সকলে আন্দাজ করলে নির্ণয়ের মার খেয়ে রাগে হয়তো এইভাবে কথা বলছে। ওইদিকে জিয়াং নির্ণয়ের ভয়ে নিরুদ্দেশ হয়ে গেছে। এভাবেই অভিমানের মধ্যে দিয়ে সময় পার হচ্ছে। তবে চিনির অভিমান কিছুতেই কমছে না। খাবারের একটা দানাও মুখে দেয়নি। সবাই মিলে জোর জবরদস্তি করে খাওয়ানোর প্রচেষ্টা করছে, কিন্তু চিনি নিজের সিদ্ধান্তে এক পাও নড়ছে না। শুধু নিষ্পাপ চোখগুলো আর চোখে নির্ণয়কে দেখতে ব্যস্ত। নির্ণয় চিনির দিকে না তাকালে ওদের সম্পূর্ণ কথোপকথন শুনছে। মুহূর্তেই নির্ণয় দূরত্ব গুছিয়ে কাউন্টারে গিয়ে খাবার অর্ডার দিল চিনির জন্য। খাবার সমেত নির্ণয় চিনির পাশে এসে বসলো। নির্ণয়কে দেখে সকলেই ধীরে ধীরে কেটে পড়ার পায়তারা করছে। চিনিও নির্ণয়কে দেখে কিছুটা জড়সড় হয়ে বসলো। চিনিকে জড়সড় হয়ে বসতে দেখে চিনি বসে থাকাকালীন চিনি সহ চেয়ার সমেত টেনে নিয়ে এসে নির্ণয়ের কাছ থেকে দূরত্ব গুছিয়ে দিল নির্ণয়। নির্ণয় গম্ভীর কণ্ঠে আদনানের উদ্দেশ্যে বলল, দুপুরের লাঞ্চ কি রাতে করে ইচ্ছে আছে? খাবারগুলো কি আমার চেহারা দেখতে রেখে যাচ্ছিস? মানে ব্রো, আদনান কথা সম্পূর্ণ করার পূর্বেই রাগান্বিত চোখ তুলে তাকাতেই আদনান নিশ্চুপে নির্ণয়ের সামনে এসে বসলো। আদনানের ডাকা দেখে নুসরাত আর টিনাও এসে বসলো। ওদের খাবার টেবিলে বসতে থেকে কোথা থেকে যেন জিয়াং টপকে পড়ল। এক গালে এসে ঠিক খাবারের টেবিলে হাজির। নির্ণয়ের দিকে তাকিয়ে ধীরে ধীরে চেয়ার টেনে বসে নির্ণয়ের অভিব্যক্তি বোঝার চেষ্টা করলো। নির্ণয়ের অভিব্যক্তি শীতল জলের মতো স্থির, তবে বোঝার উপায় নেই এখনও রেগে আছে কিনা। নির্ণয় নির্জীব শূন্য দৃষ্টি ফেলে চিনির মায়া ভরা রক্তিম মুখখানা এক নজরে পর্যবেক্ষণ করল চিনির অগোচরে। তবে খুব বেশি সময় নিল না, তৎক্ষণাৎ চিনির মুখের সামনে খাবার তুলে ধরল। এত সময়ের জমা অভিমানগুলো নির্ণয়ের সামনে পুনরাবৃত্তি করতে পারল না। এমন নিষ্ঠুর নির্দয় বলিষ্ঠ শরীরের হাতের একবার চর খেয়ে দ্বিতীয়বার চরকে খেতে চাইবে, ভয়ের সঙ্গে সঙ্গে বিনা বাক্যে খাবার খেয়ে নিল। খাবার টেবিলে বিনবত নীরবতা। নির্ণয়ের ভয়ে কারো মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। চিনি এত সময় আর চোখে দেখলেও খাবার খেতে খেতে এবার নির্ণয়কে সরাসরি দেখছে। তবে নির্ণয় একবারের জন্য চিনির চোখের দিকে তাকায়নি। নির্ণয় কিছুই বলছে না, বরং চুপচাপ রোবটের মতো চিনির মুখে খাবার তুলে দিচ্ছে। এদিকে নির্ণয়ের এমন নির্বিকারে চুপ থাকতে দেখে চিনি যেন আরও বেশি হতাশ হয়। এসবের মাঝে রেস্টুরেন্টের মালিক সকলের সামনে এসে নির্ণয়ের উদ্দেশ্যে বলল, এই প্রথম নির্ণয় কোনো মেয়ের সঙ্গে রেস্টুরেন্টে এসেছে। এমনকি তার দেখা প্রথম দৃশ্য নির্ণয় কোনো মেয়েকে খাবার খাইয়ে দিচ্ছে। লোকটার কথা সম্পূর্ণ হতে নির্ণয় কিঞ্চিত ঠোঁট পাকিয়ে হাসলো। এর মধ্যেই একজন ওয়েটার এসে চিনির সামনে আইসক্রিম রাখলো। আইসক্রিমটা চোখে পড়তেই চিনি মনে মনে দ্বিগুণ খুশি হয়ে গেছে। শুধু নির্ণয়ের মার খাওয়ার ভয়ে এবং আত্মসম্মানের দিকে চেয়ে প্রকাশ করতে পারল না। তবে সবার মাঝে নীরবতাকে হার মানিয়ে খাওয়ার পাট চুকিয়ে গলা দিয়ে ঠেকুর তুলে জিয়াং উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এটার প্রয়োজনই এতক্ষণ অনুভব করছিলাম। জিয়াংয়ের কথা শুনে নির্ণয় ব্যতীত সকলেই অবাক হয়ে জিয়াংয়ের দিকে তাকালো। এত কিছু পাওয়ার পর তোর এটার প্রয়োজন ছিল? নুসরাত মনে মনে ভাবল কি আজব মানুষ। তিনাও কিছুটা বিরক্ত হলো, তবে জিয়াংয়ের সেই দিকে কোনো মনোযোগ নেই। সে নিজের মতো করে আইসক্রিম নিয়ে এটা সেটা বলেই যাচ্ছে। সকলের বিরক্তির মাঝে চিনি বলে উঠল, বেশিরভাগ সময় জীবাণু মুখ থেকে ছড়ায়, যতটা সম্ভব জবান বন্ধ রাখার চেষ্টা করা উচিত। চিনির কথাগুলো বলতেই জিয়াং চুপ হয়ে যায়। সেই সঙ্গে নির্ণয়ের ভ্রুজোড়া আপনা আপনি কুঁচকে যায়। নির্ণয়ের মনে হলো চিনি নির্ণয়ের কথাটা কপি করে পড়ল। ঠিক এভাবে 8 বছর আগে নির্ণয় চিনিকে এই কথাটা বলেছিল, যখন চিনি নির্ণয় রুমে প্রবেশ করে পুরো রুম নোংরা করে দিয়েছিল।
অতঃপর নির্ণয়কে সাহায্য করার জন্য ছোট চিনি এগিয়ে আসতেই চিনির উদ্দেশ্যে কথাটা বলেছিল। নির্ণয়ের বেশ অবাক লাগলো, চিনির এখনও সেই কথা মনে আছে। তবে সেই বিশেষ দিনের কথা কেন মনে করতে পারে না? এর মধ্যেই জিয়াংয়ের চোখ নির্ণয়ের চোখের সঙ্গে মিলিত হতেই দাঁতে দাঁত পিষে রাগ সংবরণ করে রেস্টুরেন্টের মালিকের সঙ্গে কাউন্টারে চলে গেল। নির্ণয় এবং রেস্টুরেন্টের মালিকের বন্ডিং দেখে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। নির্ণয় কাউন্টারের সামনে গিয়ে পেছনে ঘুরে কাউন্টারের টেবিলে 2 হাত রেখে হেলান দিয়ে চিনির দিকে নিষ্প্রভ তাকিয়ে রইল। চিনি সকলের সঙ্গে কথা বলতে ব্যস্ত, কেউ একজন চিনির মাঝে ডুবে আছে, সেই দিকে চিনি বিপাত্তা। নির্ণয় চিনির দিকে নিষ্প্রভ তাকানো অবস্থায় রেস্টুরেন্টের মালিকের উদ্দেশ্যে বলল, তোমার কাছে ওইটা আছে, সেই পুরনো বোতলটা? আছে, কিন্তু খুব অল্প পরিমাণের। 1 গ্লাস গিভ মি। নির্ণয় মুখে এইরূপ কথা শুনে রেস্টুরেন্টের মালিক বলল, ওই মেয়ের এটা পছন্দ হবে না। আমি তোমায় এমন কিছু দিচ্ছি যেটা ওই মেয়ের পছন্দ হবে। নো, আমার এটাই চাই, অ্যাট এনি কস্ট। কেন? তুমি এভাবেই বিজনেস করো নাকি, রিলেটেড আন্ডারস্ট্যান্ডিং থিম অনুযায়ী? অ্যান্সি, ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? ওই মেয়ের এটা পছন্দ হবে না, এবং তুমি সেই মেয়েকে বলতে পর্যন্ত পারবে না এটা কতটা দামি যার সবাই অ্যাফোর্ড করতে পারে না। তাহলে সে কি করে এটার কদর বুঝবে? ব্যাপারটা কতটা অদ্ভুত অ্যান্ড ইনসিকিউর। স্টপ দিস ইয়ার। তোমার ননস্টপ প্যান প্যানানি আমার মস্তিষ্ক ব্লাড সঞ্চালন বন্ধ করে দিচ্ছে। ওকে, আই এম স্টপ। বলেই সামনে একটি কাচের ঝাড় থেকে কাচের বোতল নামিয়ে নিয়ে এসে নির্ণয়কে চোখ দিয়ে ইশারা করতে নির্ণয় বিরক্ত চাহনি নিক্ষেপ করে বলল। হারি আপ। তারপর কাচের বোতল থেকে সেই লিকুইডটা কাচের গ্লাসে ঢালছে। এর মধ্যে নির্ণয় বলল, পুরোটাই ঢেলে দাও, এটুকু রেখে বা কি করবে? নির্ণয়ের এইরূপ কথা শুনে রেস্টুরেন্টের মালিক সমস্ত লিকুইড গ্লাসে ঢেলে দিল। কতটা ভরে আমি কাউকে দিই না, জানি তুমি পুরো টাকা পেমেন্ট করবে। তবু এই লিকুইড দামির সঙ্গে সঙ্গে খুব রেয়ার, এটা এখন আর কোথাও পাওয়া যাবে না। এটাই লাস্ট বোতল ছিল। আমি 1000-এর মধ্যে ভিআইপি 2-1 জনকে এটা দিয়েছি, এবং যারা এটা পান করেছে তারা নিতান্তই লাকি। আর তুমি একটা মেয়ের। পুরো কথা সম্পূর্ণ হওয়ার আগেই সেই লিকুইডের গ্লাস নিয়ে নির্ণয় ক্রুড়ো হেসে বলল, থ্যাঙ্কস। কথাটা বলে নির্ণয় চলে যেতে গিয়েও থমকে গিয়ে পেছনে ফিরে রেস্টুরেন্টের মালিকের দিকে তাকিয়ে বলল, ও কেবলমাত্র একটা মেয়ে নয়, ওর একটা নির্দিষ্ট পরিচয় রয়েছে। ও আমার ফিউচার, এবং ওর একটা নামও আছে। ওর নাম চেনি সিনহা চৌধুরী। কথাগুলো বলেই চলে গেল নির্ণয়। রেস্টুরেন্টের মালিক হতবাক হয়ে তাকিয়ে বলল, এই জন্য ভাবছি এইসব নিয়ে অ্যান্সি এত কিউরিয়াস এবং ডেসপারেট কেন।